আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইপিএস টপিক টেক্সট বুকের 13তম অধ্যায়ের ব্যাকরণ আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন আমি যাতে ব্যাকরণের ক্লাসগুলো পরপর বা খুব দ্রুত আপলোড দেই। আসলে এখন 3D সার্কুলার চলার কারণে অনেকগুলো ব্যাচের ক্লাস নিতে হচ্ছে, এই জন্য সময় একবারই পাওয়া যায় না, তাই প্রত্যেকটা ক্লাস আসতে দেরি হচ্ছে। আমি যত দ্রুত ক্লাসগুলো দেওয়া যায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে আজকে শুরু করি আপনাদের ইপিএস টপিক টেক্সট বুকের 13তম অধ্যায়ের ব্যাকরণ 1। আমাদের 13তম অধ্যায়ের ব্যাকরণ 1 হচ্ছে গো শেপ। এই গো শেপ এটা ব্যবহার হবে ভার্বের সাথে। গঠন হবে এরকম: ভার্ব প্লাস গো শেপ। গো শেপ এই ব্যাকরণটা আমরা কেন ব্যবহার করব বা এই ব্যাকরণটা দিয়ে কি বোঝানো হয়? সাধারণত কোনো জিনিস চাওয়ার জন্য গো শেপ ব্যবহার করা হয়। এই ব্যাকরণটার অর্থ হবে চাই। ভার্বের সাথে যুক্ত হবে এটা এবং ভার্বের সাথে যুক্ত হয়ে চাই অর্থ প্রকাশ করবে। যেমন আমি যদি বলি এখানে খা, এটা একটা ভার্ব, খা অর্থ যাওয়া। এই ভার্বের সাথে আমি এখন যুক্ত করব গো শেপ। আমি যুক্ত করলাম গো, স্পেস দিয়ে হবে শেপ, খাগো শেপ। তাহলে এটার অর্থ হবে যেতে চাই। খা মানে যাওয়া, খাগো শেপ অর্থ হবে যেতে চাই। আবার ও অর্থ হচ্ছে আশা। এটার সাথে যদি আমরা গো শিপ যুক্ত করি, গো স্পেস দিয়ে শিপ, ও গো শিপ, এটার অর্থ হবে আসতে চাই, আসতে চাই। একইভাবে আপনি যদি লেখেন হা, হা অর্থ হচ্ছে করা, হা করা। আমি যদি এটার সাথে দেই গো শেপ, হা গো শেপ, তাহলে অর্থ হবে করতে চাই, করতে চাই। আপনি যদি খাওয়ার সাথে যুক্ত করেন তাহলে হবে খেতে চাই, যদি দেখার সাথে যুক্ত করেন তাহলে হবে দেখতে চাই, লেখার সাথে যুক্ত করলে হবে লিখতে চাই, পড়ার সাথে যুক্ত করলে হবে পড়তে চাই। আপনি যেই ভার্বের সাথে যুক্ত করবেন সেইটা চাই মানে ভার্বের সাথে যুক্ত হয়ে চাওয়া বোঝায়, বা এটার অর্থ হবে চাই। খেতে চাই, দেখতে চাই, পড়তে চাই, করতে চাই, আসতে চাই, চাই বুঝাবে। এটা খুব সহজ একটা গ্রামার। আশা করি এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না এবং আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি এখন চলে যাচ্ছি 13তম অধ্যায়ের ব্যাকরণ 2-এ। 13তম অধ্যায়ের ব্যাকরণ 2 এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণ, আমি সেটা নিয়ে এখন আলোচনা করব। তেরোতম অধ্যায়ের ব্যাকরণ 2। 13তম অধ্যায়ের ব্যাকরণ 2 হচ্ছে উল্কায় অথবা লকায়। উল্কায় অথবা লকায় এই ব্যাকরণটা ব্যবহার হবে ভার্বের সাথে। ভার্বের সাথে আমরা ব্যবহার করব উল্কায় অথবা লকায়। ভার্বের সাথে আমরা এই উল্কায় এবং লকায় কেন ব্যবহার করব? উল্কায় এবং লকায় এটা ব্যবহার করা হয় প্রস্তাব দিতে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার জন্য ব্যবহার করা হয় উল্কায় বা লকায়। অথবা কারো ইচ্ছা জানতে এটা ব্যবহার করা হয়, ইচ্ছা জানতে। উল্কায় এবং লকায় ব্যবহার করা হয় প্রস্তাব দিতে বা ইচ্ছা জানতে। আমরা কখন ব্যবহার করব উল্কায়? আমরা যেই ভার্বের সাথে ব্যবহার করব সেই ভার্বের শেষে বাসিম থাকলে হবে উল্কায়, আর যদি বাসিম না থাকে তাহলে হবে লকায়। আমি একটু ইন্ডিকেট করে দেই, উল্কায় হবে ভার্বের শেষে বাসিম থাকলে, আর লকায় হবে
ভার্বের শেষে বাসিম না থাকলে এটা ব্যবহার করা হবে প্রস্তাব অথবা ইচ্ছা জানতে, প্রস্তাব দিতে অথবা ইচ্ছা জানতে। চলুন আমরা সরাসরি উদাহরণে চলে যাই। উদাহরণে যাওয়ার আগে আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলে রাখি, সহজে টেন্স ধরার জন্য একবারে সহজে আপনি মুহূর্তের ভিতরে বলতে পারবেন এই বাক্যটা কোন টেন্সে আছে। সহজে টেন্স ধরার জন্য আমরা এই নিয়মটা ফলো করতে পারি। আমরা জানি কোরিয়ান ভাষায় একটা বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হতে পারে, এটা আমি লিখে দিলাম। অ্যাডজেক্টিভ দিয়েও বাক্য হয়, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব বা অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন তো এই ভার্ব অথবা অ্যাডজেক্টিভ কোথায় থাকে? ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বাক্যের শেষে থাকে। যেহেতু ভার্ব এবং অ্যাডজেক্টিভ বাক্যের শেষে থাকে আর কোরিয়ান ভাষার বেশিরভাগ ব্যাকরণ গিয়ে বসে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে, এই জন্য ব্যাকরণের যত পরিবর্তন, একটা বাক্যে ব্যাকরণের যত পরিবর্তন সব হবে ওই ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে গিয়ে, তার মানে বাক্যের শেষে। ব্যাকরণের যত পরিবর্তন ভার্ব এবং অ্যাডজেক্টিভ বাক্যের শেষে থাকার কারণে বাক্যের শেষেই হবে। বেশিরভাগ এরকমই হয়, কিছু ব্যতিক্রম আছে। যেহেতু ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বাক্যের শেষে থাকে সেহেতু আপনি এই সিস্টেমটা ফলো করে টেন্স নির্ণয় করতে পারবেন খুব সহজেই। আপনি দেখবেন বাক্যের শেষে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে সাংশিয়ত বা সিম আছে কিনা। যদি বাক্যের শেষে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে সাংশিয়ত বা সিম থাকে, এই সাংশিয়ত যদি বা সিম থাকে তাহলে সেটা পাস্ট টেন্স হবে। কোন টেন্স হবে? তাহলে সেটা পাস্ট টেন্স হবে। আবার আপনি দেখবেন বাক্যের শেষে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে রিউল বা সিম আছে কিনা। যদি রিউল বা সিম থাকে বাক্যের শেষে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে তাহলে সেটা ফিউচার টেন্স। বাদ বাকি যা থাকবে সবগুলো প্রেজেন্ট টেন্স। আপনি এইভাবে ফাইন্ড আউট করতে পারেন। অথবা প্রেজেন্ট টেন্সের পাস্ট টেন্সের ডিটেলস যেই নিয়ম আছে সেইগুলো আমার অধ্যায়ভিত্তিক যেই ভিডিওগুলো আছে তার ভিতরে দেওয়া আছে। প্রেজেন্ট টেন্স কীভাবে করতে হয়, প্রেজেন্ট টেন্সের নিয়ম, পাস্ট টেন্স কীভাবে করতে হয়, পাস্ট টেন্সের ডিটেলস নিয়ম। কিন্তু আপনি একবারে সহজে মুহূর্তের ভিতরে টেন্স নির্ণয় করতে পারবেন কিভাবে? বাক্যের শেষে যদি আপনি দেখেন সাংশিয়ত বা সিম আছে তাহলে সেটা পাস্ট টেন্স। বাক্যের শেষে যদি আপনি দেখেন রিউল বা সিম আছে তাহলে সেটা ফিউচার টেন্স। বাকি সব কি? তাহলে বাকি সব প্রেজেন্ট টেন্স। আমি যে বলেছি সাংশিয়ত বা সিম থাকলে পাস্ট টেন্স, রিউল বা সিম থাকলে পাস্ট টেন্স, ম্যাক্সিমাম বেশিরভাগ এইরকম মিলে যায়। তবে এর ব্যতিক্রমও দুই একটা রয়েছে। অনেক সময় দেখা যায় যে এই সাংশিয়ত বা সিম আসলে পাস্ট টেন্স নাও হতে পারে, এটা খুব কম, একটা ব্যাকরণ আছে এরকম, সেটা আমি সামনে দেখাবো। তো সহজ কথা হচ্ছে আপনি এইভাবে টেন্স বের করতে পারবেন। 100% নির্ণয় করতে পারবেন না, তবে বেশিরভাগ দুই একটা আছে এর ব্যতিক্রম, বেশিরভাগ আপনি এই রুলস অনুযায়ী টেন্স বের করে ফেলতে পারবেন। আমি একটু দেখাই আপনাদের। আমি এখানে 3টা ভার্ব লিখি পরপর। আমি এখানে লিখলাম মগয়, এরপর এখানে আমি আরও একটা ভার্ব লিখলাম, আমি লিখলাম মগস্যয়, ওই ভার্বটাই লিখলাম একটু অন্যভাবে। আবার আমি এখানে লিখলাম মগল্যেও। একটা ভার্বই আমি 3 ভাবে লিখেছি। এই বিষয়টা, এই যে ছোট্ট একটা টিপস আমি বলেছি, ছোট্ট একটা রুলস আমি বলেছি, এটা আপনার জানা থাকলে আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন কোন ভার্বটা কোন টেন্সে লেখা। আপনি দেখেন তো এই যে আমি লিখেছি মগল্যেও, এখানে এই ভার্বটার সাথে কি বা সিম আছে? এই যে দেখা যাচ্ছে এই ভার্বের সাথে রিউল বা সিম আছে। রিউল বা সিম থাকলে কোন টেন্স? তাহলে এটা ফিউচার টেন্স। এই ভার্বটা কোন টেন্সে লেখা আছে? এটা ফিউচার টেন্সে লেখা আছে। আবার দেখেন এই ভার্বটা, এখানে দেখেন বাসিম আছে। কি বাসিম আছে? সাংশিয়ত বাসিম আছে। সাংশিয়ত যেহেতু বাসিম আছে সুতরাং এটা কোন টেন্স? এটা পাস্ট টেন্স। এটা পাস্ট টেন্স। আর এইটাতে আমরা দেখতে পাচ্ছি মগয়, এখানে রিউল বাসিম নেই, এখানে সাংশিয়ত বাসিম নেই,
তাহলে এইটা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, এইটা প্রেজেন্ট টেন্স। আপনি চাইলে এইভাবে একবারে সহজে টেন্স নির্ণয় করতে পারবেন বা ধরতে পারবেন। আমি এখন চলে যাব 13তম অধ্যায়ের ব্যাকরণ 2-এ। এই ব্যাকরণটা আপনাদের সহজে বোঝানোর জন্য কিভাবে শর্টকাটে টেন্স ধরা যায় এটা আমি একটু বলে নিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা এটা চাইলে আমার ভিডিও যখন দেখবেন দেখে দেখে নোট করে নিতে পারেন। আমি এটা মুছে দিব, কারণ দ্বিতীয় ব্যাকরণের কিছু উদাহরণ আপনাদের এখানে দিয়ে দেখাবো। ওকে, তাহলে আমরা মনে রাখবো এখানে আমি ছোট্ট করে আবার একটু লিখে দিই। সাংশিয়ত বাসিম থাকা মানে হচ্ছে সেটা পাস্ট, আর রিউল বাসিম থাকা ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে মানে হচ্ছে সেটা ফিউচার, বাট এর ব্যতিক্রম ঘটলেও দুই একটা ঘটতে পারে। এটা লিখে রাখলাম। এখন চলেন আমাদের ব্যাকরণে আমরা ফিরে যাই। আমাদের ব্যাকরণ ছিল ভার্বের সাথে যুক্ত হবে উল্কায় অথবা লকায়। কেন এটা আমরা ব্যবহার করব? এটা ব্যবহার করা হবে প্রস্তাব দেওয়ার জন্য অথবা ইচ্ছা জানতে। চলেন আমরা একটু ব্যবহার করি। যেমন আমি এখানে লিখলাম ইউরিহা। ইউরিহা অর্থ হচ্ছে রান্না করা। আমি বলেছি এই উল্কায় হবে ভার্বের শেষে বাসিম থাকলে, আর লকায় হবে ভার্বের শেষে বাসিম না থাকলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো বাসিম নেই। যেহেতু বাসিম নেই, সুতরাং এখানে লকায় হবে। আমি লকায় এটা এখানে যুক্ত করে দিব। এই রিউলটা নিচে নেমে আসবে, রিউলটা নিচে লিখতে হবে। কেন নিচে লিখতে হবে? কারণ শুধু ব্যঞ্জনবর্ণ উপরে বসতে পারে না। উপরে ব্যঞ্জনবর্ণ বসতে হলে তার সাথে স্বরবর্ণ থাকতে হয়। যেমন দেখেন এই সাংঘিয়ক এটার সাথে একটা স্বরবর্ণ আছে, আবার ইউং এটার সাথে একটা স্বরবর্ণ আছে। যেহেতু এই ব্যঞ্জনবর্ণটার সাথে কোনো স্বরবর্ণ নেই, এই জন্য এটা নিচে লিখতে হবে। এই বিষয়ে আমার শুরুর দিকে যে বেসিক ভিডিও আছে তার ভিতরে আমি ডিটেলসে আলোচনা করেছি, এখন আর ডিটেলসে যাচ্ছি না। রিউলটা নিচে লিখতে হবে। এরপর বাকি থাকে কাইয়, ইউরি হালকাইয়। ইউরিহা রান্না করা। এই ব্যাকরণটা যুক্ত করার ফলে আমাদের এখন এটা হয়েছে ইউরি হালকাইয়। এখন আসবো এটার অর্থ কি হবে। আমরা জানি এই ব্যাকরণটা ব্যবহার করা হবে প্রস্তাব দিতে অথবা ইচ্ছা জানতে। এই প্রস্তাব বা ইচ্ছা এগুলো আপনি ভুলে যান, দরকার নেই এগুলোর। কিভাবে আপনি এটার অর্থ করতে পারেন আসেন আমি একবারে সহজে দেখিয়ে দিচ্ছি। দেখেন তো এখানে রিউল বাসিম আছে কিনা? হ্যাঁ, এখানে রিউল বাসিম আছে। এটা একটা ভার্ব। আমরা জানি ভার্বের সাথে রিউল বাসিম থাকলে সেটা ফিউচার টেন্স হবে। ইউরিহা রান্না করা, আর এটার সাথে যেহেতু রিউল বাসিম আছে, এই রিউল বাসিম দিয়ে বোঝাচ্ছে ফিউচার। রান্না করার ফিউচার রান্না করব অথবা রান্না করবেন। রান্না করব অথবা রান্না করবেন। নিজের ক্ষেত্রে হবে রান্না করব, অন্যের ক্ষেত্রে রান্না করবেন। এটা যেহেতু প্রস্তাব বা ইচ্ছা জানতে ব্যবহার হচ্ছে, তার মানে এটা অন্যের ক্ষেত্রে হবে রান্না করবেন। ইউরিহা রান্না করা, আর ইউরি হা রান্না করা, এটার ফিউচার হবে রান্না করবেন। গেল এটা ফিউচার কিভাবে বুঝলাম? এই রিউল দেখে। এরপর দেখেন এখানে এই যে একটা কা আছে, কা। আমরা জানি কা দিয়ে প্রশ্ন বুঝায়। কা দিয়ে কি বুঝায়? প্রশ্ন বুঝায়। এটা আমি আমার বেসিক ভিডিওর ভিতরে বলে দিয়েছি যে কা থাকলে অবশ্যই সেটা একটা কোশ্চেন। এখন দেখেন বিষয়টা কি দাঁড়াইলো। ইউরিহা রান্না করা, এটার সাথে রিউল বাসিম আছে, তাহলে এটার ফিউচার করেন। রান্না করার ফিউচার রান্না করবেন। এবং কা আছে, তার মানে এটা কোশ্চেন হবে। রান্না করবেন এটারে প্রশ্ন করেন বা একটা প্রশ্ন জুড়ে দেন, রান্না করবেন কি? রান্না করার ফিউচার রান্না করবেন, আর এটারে যদি আপনি কোশ্চেন দিয়ে করেন তাহলে হবে রান্না করবেন কি? এখানে লিখে দেন রান্না করবেন কি। হয়ে গেছে। রান্না করবেন কি, আপনার ব্যাকরণ হয়ে গেছে। রান্না করবেন কি, এখন এটা অটোমেটিক প্রস্তাব হয়ে যায়, বা অন্যের ইচ্ছা জানতে যে ব্যবহার করা হচ্ছে সেটাও হয়ে যাচ্ছে। ইচ্ছা জিজ্ঞেস করা হচ্ছে, রান্না করবেন কি। মানে আমি বুঝাতে চাচ্ছি, আপনি যদি এতটুকু মনে রাখতে পারেন
রিউল বা সিম থাকলে ফিউচার বোঝায়, তাহলে এটা দিয়ে যে প্রস্তাব বা ইচ্ছা জানতে ব্যবহার করা হচ্ছে সেটা আপনার না জানলেও হচ্ছে। আপনি মুহূর্তের ভিতরে এই ব্যাকরণ বুঝে ফেলতেছেন বা আপনি পারতেছেন। যেমন আসেন আরো উদাহরণ দেই। আমি এখানে লিখলাম মক। মক মানে হচ্ছে খাওয়া, মক খাওয়া। এখানে বাসিম আছে, বাসিম থাকলে আমরা ব্যবহার করব উল্কায়ও, না থাকলে লকায়ও। যেহেতু বাসিম আছে উল্কায়ও, যুক্ত করে দিচ্ছি উল্কায়ও। মক মানে খাওয়া, আমাদের এখানে এখন হয়েছে মগলকায়ও। অর্থটা কি হবে? মক মানে খাওয়া, খেয়াল করবেন মক মানে খাওয়া, এটার সাথে রিউল বাসিম আছে, তাহলে ফিউচার, খাওয়ার ফিউচার, খাবেন। আবার এটার সাথে কা আছে, কা দিয়ে কোশ্চেন বুঝায়। খাবেন কি, অর্থ হবে খাবেন কি। অটোমেটিক এটা প্রস্তাব হয়ে যায় বা অটোমেটিক এটা দিয়ে ইচ্ছা জানতে চাওয়া হচ্ছে। অটোমেটিক মিলে যাচ্ছে, এমনিতেই মিলে যাবে, ভুল হওয়ার কোনো চান্স নেই যদি শুধুমাত্র আপনি মনে রাখেন রিউল বা সিম থাকলে ফিউচার টেন্স বোঝায়। একইভাবে আমি যদি আরো কিছু উদাহরণ দেই, ও মানে কি? ও হচ্ছে আশা, এখানে বাসিম নেই, তাহলে লকায়ও হবে, যুক্ত করেন লকায়ও, লকায়ও। ও মানে আশা, ওলকায়ও। দেখেন ও মানে আশা, আশার ফিউচার আসবেন, আশার ফিউচার হচ্ছে আসবেন। কা দিয়ে কি বুঝায়? প্রশ্ন, তাহলে আসবেন কি, আশার সাথে যুক্ত হলে হবে আসবেন কি। অটোমেটিক আপনার ব্যাকরণ হয়ে যাচ্ছে। যাওয়ার সাথে যুক্ত হলে হবে যাবেন কি, দেখার সাথে যুক্ত হলে হবে দেখবেন কি, রান্না করার সাথে যুক্ত হলে হবে রান্না করবেন কি, পড়ার সাথে যুক্ত হলে হবে পড়বেন কি। হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে এবং এই ব্যাকরণটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাদের হানা একাডেমির একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, চাইলে সেখানে যুক্ত হতে পারেন। আপনার কোশ্চেন, আপনার কনফিউশন বা বিভিন্ন বিষয়ে আপনি সেখান থেকে আমাদের সাপোর্ট নিতে পারেন। ফেসবুকে সার্চ করবেন দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি, এটা লিখে সার্চ করলে আমাদের গ্রুপটা পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল, এই দুইটার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সকল আপডেট পাওয়ার জন্য, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য টিপস, নতুন ব্যাকরণের ভিডিও, ওভারঅল সব কিছু পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, ভালোভাবে পরীক্ষা দিবেন, ভালোভাবে পড়াশোনা করবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।